চীন আন্তর্জাতিক বেতার আসলে 1941 সালে প্রতিষ্ঠিত হয়। বেতারের প্রথম নাম ছিল ইয়েনান ব্রডকাস্টিং রেডিও, পরে এর নাম হয় পিকিং রেডিও। বর্তমানে এর নাম চীন আন্তর্জাতিক বেতার, চায়না রেডিও ইন্টারন্যাশনাল। সংক্ষেপে একে সিআরআই নামে সবাই ডাকে। সিআরআইতে আমাদেরকে প্রথম সম্ভাষণ জানান এক বাংলাভাষী তরুণী, নাম বললেন স্বর্ণা। বাংলা বিভাগের জন্য একটি বড় হল রুমের মতো জায়গা। সিআরআই বাংলা বিভাগে কাজ করেন 18 জন তরুণী। এরা সবাই বাংলা লিখতে, পড়তে এবং বলতে পারেন। মজার বিষয় হচ্ছে এদের প্রায় সবাই বাংলা ভাষা শেখার সময়ই একটা বাংলা নামও নিয়েছেন। আমার চীনা নাম ইয়াং ওয়েমিং, আমার বাংলা নাম স্বর্ণা। আমার বাংলা নাম প্রেমা। আমি বাংলাদেশে গিয়েছি, 8 মাস ছিলাম। আমার বাংলা নাম শিখা, ঢাকা বিশ্ববিদ্যালয় 2002 সাল থেকে 2003 সাল পর্যন্ত। আমার চীনা নাম ছাই ইয়ে, বাংলা নাম মুক্তা। ইয়ে মানে মুক্তা। এই নামটা তোমাকে কে দিয়েছে? আমার শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। চীনে যদি পরিবারে এক মেয়ে আছে তাহলে তাকে বলে এই পরিবারের মুক্তা। মুক্তা হলো সুন্দর আর দামি জিনিস না, এই জন্যে। আমার নাম সুবর্ণা। 2002 সালের গ্রীষ্মকালে আমি বাংলাদেশে গিয়েছিলাম। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরেন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে বাংলা ভাষা লেখাপড়া করেছিলাম। আমার নাম ফং শিউছেন। আমি বাংলাদেশে 2 বছর ছিলাম। আমি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটে 2 বছর পড়াশোনা করেছি। আমি ঢাকা থাকার সময় তো শামসুন্নাহা হলে ছিলাম। আমার নাম তো ইউকোয়াংইউ, উচ্চারণ বাঙালিদের জন্য খুব কঠিন, সেজন্য তখন সবাই আমাকে শুধু ইউ ডাকতো। তাহারা বাংলা নাম। আচ্ছা, বাংলা ভাষা শিখতে আপনার কি খুব কষ্ট হয়েছিল? না, প্রথম থেকে আমি বাংলাদেশে গিয়েছি তখন আমার বয়স মাত্র 18 বছর। 18 বছর বয়সের জন্য একটা নতুন ভাষা শেখা আমার মনে হয় খুব কঠিন ব্যাপার নয়, কিন্তু জানি না এখন আমার বাংলা কি হয়েছে। আমার শিক্ষক তো খুব ভালো ছিলেন, মনসুর মুসা স্যার, ডক্টর বেগম জাহারা, আহমেদ কবির, মুজাদ্দেদ। তারা তো ঢাকা ইউনিভার্সিটির খুব ভালো শিক্ষক। আমি তাদের কাছে 3 বছর লেখাপড়া করেছি আর অনেক পরিশ্রম করে অনেক চেষ্টা করেছি আমাদের বাংলা ওয়েবসাইট তৈরি করতে। এখন এই ওয়েবসাইট প্রায় 1.5 বছর চালু হয়েছে। তিনি দেখালেন যে হাজার হাজার চিঠি তার কাছে আসে এবং চীনা ভাষা লেখার চেষ্টা করে। এটা 中国国际广播电台孟加拉语部门চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগ। বাংলাদেশ এবং ভারতের পৃথিবীর বিভিন্ন অঞ্চলে থাকা বাংলাভাষী মানুষেরা এই বাংলা বিভাগকে ভালোবেসে নানা রকমের ভিউ কার্ড, শুভেচ্ছা পত্র, নববর্ষের কার্ড সেগুলো তাদের কাছে পাঠান। সেগুলো তিনি যত্ন করে রাখেন এবং সেগুলো পর্যায়ক্রমে তাদের সিআরআইয়ের লাইব্রেরিতে তিনি সেগুলো জমা দিয়ে দেন। এখন 1 ঘন্টার অনুষ্ঠান 3 বার প্রচারিত হবে। বাংলা, তামিল, নেপালি, বার্মিজ, সিংহলি, পুস্তু, ফার্সি, আরবি সব আছে। এর মধ্যে প্রতিদিন যে অনুষ্ঠান ভিন্ন ভিন্ন, যেমন ক্রীড়া জগৎ পরিক্রমা, যে অর্থনীতি, সমাজ, পল্লী উন্নয়ন, চীনের সংখ্যালঘু, চীনের নারীদের সম্পর্কে বিভিন্ন বিশেষ বিশেষ নিয়মিত অনুষ্ঠান। আচ্ছা, একটা জিনিস আমাকে বলেন তো, এখানে কতগুলো ভাষায় অনুষ্ঠান প্রচার হয়? 45টি ভাষায় এখানে অনুষ্ঠান সম্প্রচার হয়। চীনারা 45টি ভাষায় দক্ষ এবং প্রত্যেকটি ভাষায় তারা নিজেরা সেই ভাষা শিখে তার উপরে তারা অনুষ্ঠান সম্প্রচারের চেষ্টা করছে যাতে কোনো রকম ত্রুটি না হয়। আর তাছাড়া ভাষা সম্পর্কে তারা খুবই আগ্রহী। তারা মনে করে যে বিদেশি একটি ভাষা শিখলে সেই দেশের সংস্কৃতি, সেই দেশের আচার আচরণ, সেই দেশের জীবনযাত্রা সবকিছু তারা ভালোভাবে জানতে পারবে এবং যে অনুষ্ঠান প্রচার হয় তখন
আরেকটি দেশের উপরে, আরেকটি ভাষার উপরে সম্পূর্ণভাবে নির্ভর তারা করতে চায় না। তারা নিজেরাই এটাকে দেখতে চায় এবং সেই ভাষাকে তারা ঝালিয়ে নেওয়ার জন্য, সংশোধন করার জন্য, ঠিক করার জন্য প্রত্যেকটা বিভাগেই, প্রত্যেকটা ভাষার ক্ষেত্রে 2 জন 3 জন, কোথাও কোথাও 4 জন করে বিশেষজ্ঞ আছেন যারা এই জিনিসগুলো তদারক করেন এবং চীনাদের ভাষার উপরে সাংঘাতিকভাবে দক্ষ। আমি তো আজকের একটি প্রতিবেদন অনুবাদ করছি। এই প্রতিবেদন কি আজ সন্ধ্যায় কি প্রচারিত হবে? নাম তো ধান ইয়খান, ইংরেজি বানান তো TAN, মানে কি বাংলা অর্থ তো কথাবার্তা। আমি তো অবসর নিয়েছি 2 বছর আগে। সিআরআই এর বাংলা বিভাগের পরিচালকের নাম হচ্ছে ইউ কোয়াং ইউয়ে। তাকে জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশের সংস্কৃতি আর চীনের সংস্কৃতির মধ্যে আপনি কেমন তফাৎ অনুভব করেন। আমাকে তিনি বলেছিলেন মানুষের মধ্যে যেমন আতিথ্যতা, এটা দুদেশে প্রায় একই। আমরা অতিথিকে সবসময় উষ্ণভাবে স্বাগত জানাই। এটা বাংলাদেশেও আমি যেভাবে বেড়েছি, এটা খুব ভালো লেগেছে। এটা কিছু অভ্যাস আলাদা। যেমন সময় আমরা যখন স্টিক দিয়ে খাই, বাঙালিরা হাত দিয়ে ভাত খায়, এটা এটা একটা লক্ষণীয় আলাদা দিক। চীনা বেতারের এই বাংলা বিভাগের তরুণীদের প্রত্যেকেই বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা খুব ভালো। ঢাকা থেকে আমরা 2002 সাল থেকে 2003 সাল পর্যন্ত ঢাকায় ছিলাম। কারণ আমি বাংলা ভাষা পছন্দ করি এবং বাংলাদেশে পছন্দ করি। কেন বাংলা ভাষা পছন্দ করেছিলে? শুনতে খুব সুন্দর এবং কি বলবো, এক রকমের ভালোবাসা। আমার মনে হয় বাংলাদেশের ঢাকা শহরের মানুষ খুব বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলি এবং কি বাংলাদেশে বৃষ্টি বেশি, ওখানে কিন্তু মিষ্টি খুব সুস্বাদু, আমি খুব পছন্দ করি। আমার যেটা গাড়ির যে টায়ার যে পাম্প চলে যায়, তখন বাংলাদেশি ড্রাইভার বা বন্ধুরা ইশারা দিলে, হাত নাড়লে পিছনের যে গাড়ির ড্রাইভার নেমে আমাকে সাহায্য করে। তা কোনো অসুবিধা নাই। অনেক বাংলাদেশি আমাকে জিজ্ঞাসা করছে আপনি কি চীনা? আমি বলছি আমি বাংলাদেশি, আমি 20 বছর আগে বাংলাদেশে এসেছি। তখন তাদের অনেকে বিশ্বাস করে। 2006 সাল থেকে আজকের এই 2024 সাল, প্রায় 18 বছর পরে আজকে মনে পড়ছে সেদিনের কথা। এই 18 বছরের ব্যবধানে সিআরআই এর নিশ্চয়ই অনেক পরিবর্তন হয়েছে। ইউ কোয়াং ওয়ে নাম নিয়েছেন, বাংলা নাম নিয়েছেন, এখন তার নাম হয়েছে আনন্দী। সিআরআই সিসিটিভি মিলে যে চায়না মিডিয়া গ্রুপ তৈরি হয়েছে, সেখানে তিনি পরিচালক হিসেবে আছেন এবং আনন্দী নামেই তিনি বাংলাভাষী মানুষের কাছে পরিচিত। সিআরআইয়ের যে ব্রডকাস্টিং স্টুডিও থেকে অনুষ্ঠান সম্প্রচার করা হয়, সেটা তখন অন্য কাজে ব্যস্ত থাকার কারণে আমাদের পক্ষে সেটা সেদিন দেখার সুযোগ হয় নাই। স্বর্ণা আমাদেরকে নিয়ে সিআরআইয়ের অন্যান্য কাঠামোগুলো দেখায়। এবং সে সময় আমরা অনুভব করি যে এরকম একজন বাংলাভাষী যদি আমাদের সাথে এই সফরে থাকে, তাহলে আমরা চমৎকার একজন চীনা নারীকে পেয়ে যাব, যিনি বাংলায় বাংলাদেশি দর্শকদের জন্য ধারাভাষ্য দেবেন। ঠিক হলো, বাংলা বিভাগের পরিচালকের অনুমতি সাপেক্ষে স্বর্ণা আমাদেরকে পরবর্তী 3 দিন বেইজিং সফরে আমাদের সঙ্গী হবে। আমরা সিআরআই থেকে বেরিয়ে যাই। একজনে ছাপিয়াকে এক মনে অমন, আরেকজনে বসে বসে রং মাখে অমন। একজনে ছাপিয়াকে এক মনে অমন, আরেকজনে বসে বসে রং মাখে আবার সেই ছবি খান নষ্ট করে গঞ্জনা গঞ্জনা
তোমা ঘরে বসত করলে গয়জনা মোনা জানো না তোমা ঘরে বসত করলে গয়জনা